স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া নওশিন। শুরুতেই বন্যা প্রসঙ্গ। দেশের সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে রাত থেকে টানা বৃষ্টিতে চাঁদপুর, নোয়াখালী ও লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। কুমিল্লায় গোমতী নদীর পানি কমায় বন্যা কবলিত বুড়িচং এলাকা থেকে পানি নামতে শুরু করেছে। তবে গোমতীর ভাঙনে বুড়িচং, ব্রাহ্মণপাড়া, দেবিদ্বার এলাকার নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া নেমে গেছে বন্যার পানিতে, তবে পানি নামার পর স্পষ্ট হয়ে উঠেছে ক্ষয়ক্ষতির চিহ্ন। সাধারণ মানুষের বাড়িঘর, কৃষিজমি থেকে শুরু করে সরকারি অফিস ও স্থাপনা বন্যার ছোবল থেকে রেহাই পায়নি কিছুই। লক্ষ্মীপুরের রহমতখালী খাল, ভুলুয়া খাল ও ওয়াপদা খাল দিয়ে পানি ঢুকছে, এতে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। নোয়াখালীতে রাতভর টানা বৃষ্টি হওয়ায় বাড়ছে পানি। অতিবৃষ্টির পানিতে চাঁদপুরের হাইমচর উপজেলার 90 হেক্টর পানির বরজ এখন পানিতে নিমজ্জিত। চাঁদপুরে বন্যার পানিতে তলিয়ে আছে বহু বাড়িঘর ও রাস্তাঘাট। পানি বাড়ায় প্রতিদিনই বাড়ছে বন্যা আক্রান্ত মানুষের সংখ্যা। সবশেষ তথ্য জানতে চাঁদপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইব্রাহিম রনি। রনি, চাঁদপুরের সার্বিক বন্যা পরিস্থিতি এখন কেমন এবং ত্রাণ তৎপরতা কেমন দেখছেন? জি নওশিন, চাঁদপুরের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। চাঁদপুরের 5টি উপজেলা এ পর্যন্ত বন্যায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে শাহরাস্তি উপজেলা বন্যা পরিস্থিতি অবনতি হচ্ছে, কারণ ওই উপজেলাটি আসলে কুমিল্লা সীমান্তবর্তী এলাকার। কুমিল্লার পানি এই শাহরাস্তি হয়ে নামছে, যে কারণে ওখানে পানির চাপ বেশি। মানুষ প্রতিদিনই বন্যা কবলিত মানুষের সংখ্যা বাড়ছে। বর্তমানে চাঁদপুরে শাহরাস্তিতেই 6,000 মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে। 60,000-এর বেশি ওই উপজেলাতেই মানুষ বন্যা কবলিত হয়েছে। চাঁদপুরের পুরো 5টি উপজেলাতে টোটাল 1 লাখেরও বেশি মানুষ বন্যায় আক্রান্ত হয়েছে। চাঁদপুরের হাইমচরে মানুষ এখনো পানিবন্দী আছে অনেকেই। আর চাঁদপুরের ত্রাণ তৎপরতা বলতে যেটি হচ্ছে, সরকারিভাবে ত্রাণ তৎপরতা চলছে। ইউনিয়ন পর্যায়ে জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা এবং স্বেচ্ছাসেবীদের মাধ্যমে সরকারি ত্রাণ তৎপরতা চালানো হচ্ছে, মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে। এছাড়া বিভিন্ন ব্যক্তি এবং সংগঠনের উদ্যোগেও ত্রাণ তৎপরতা চলছে। তবে মানুষ আসলে এখনো পর্যাপ্ত ত্রাণ পাচ্ছে বলে তারা বলছে না। অনেকেই, বিশেষ করে যারা রাস্তার থেকে একটু দূরে রিমোট এরিয়াতে আছেন, ওনাদের কাছে আসলে ত্রাণটা ঠিকমতো পৌঁছাচ্ছে না। ওনারা আসলে বলছেন যে আসলে একটু ভেতরে হয় বা রিমোট এরিয়াতে হয়, তারা অনেকেই সেখানে ত্রাণ নিয়ে যাচ্ছেন না নিয়মিত। তো এই আসলে বন্যা পরিস্থিতি। আর আরেকটা বিষয় হচ্ছে, চাঁদপুরের যেই মেঘনা নদী, পানি উন্নয়ন বোর্ড যেটা জানিয়েছে, আসলে এখনো ওখানে ডেঞ্জার লেভেলের নিচেই রয়েছে। তো এই সার্বিক পরিস্থিতি আসলে অপরিবর্তিত রয়েছে চাঁদপুরে, যেহেতু এখানে নদী কেন্দ্রিক এলাকা। জোয়ার ভাটা অনেক জায়গায় নতুন করে প্লাবিত হচ্ছে, আবার পানি নেমে যাচ্ছে। তবে বৃষ্টির পানি যেসব এলাকায় আটকা পড়েছে, সেগুলো নামতে অনেকখানি সময় নিচ্ছে। এই ছিল আমার কাছে চাঁদপুর থেকে সর্বশেষ। ধন্যবাদ রনি। লক্ষ্মীপুরে এখনও বন্যার পানি বাড়ছে। লক্ষ্মীপুর সদর, রায়পুর, কমলনগর ও রামগতি উপজেলার প্রায় 90% এলাকা পানিতে ডুবে আছে। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী তাপস কুমার সাহা। তাপস, লক্ষ্মীপুরের সার্বিক বন্যা পরিস্থিতি এখন কেমন এবং বন্যার্থরা কি ত্রাণ পাচ্ছেন? আপনারা যেভাবে বলছিলেন, আসলে দিন দিন লক্ষ্মীপুরে বন্যার পরিস্থিতি খুবই অবনতি হচ্ছে। এখানে প্রতিদিন অতিরিক্ত বন্যা পানির চাপে
বিভিন্ন এলাকা নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। বিশেষ করে লক্ষ্মীপুর 5টি উপজেলার মধ্যে 4টি উপজেলার 90% ইতিমধ্যে পানির নিচে ডুবে গেছে, যার কারণে রাস্তাঘাটে আপনার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে। সড়কের মধ্যে এখন নৌকার ভেলা, কলা গাছের ভেলা এবং নৌকা চলে, মানুষ যাতায়াত করতে পারছে না, যার কারণে মানুষ খাদ্য সংগ্রহ করতে পারছে না। যেহেতু 90% লোক 90% পানি নিয়ে চলে গেছে, যার কারণে মানুষের মধ্যে একটা খাদ্যের জন্য একটা হাহাকার সৃষ্টি হয়েছে। এখানে আসলে দুর্গম এলাকায় ত্রাণ দেওয়া সম্ভব হচ্ছে না, বা মানুষ চলাচল করতে না পারার কারণে মূলত মানুষ খাদ্য পাচ্ছে না। আর বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন আছে, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, রাজনৈতিক সংগঠন, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, এরা কিন্তু ত্রাণ দিচ্ছে সেটা প্রয়োজনের তুলনায় খুবই কম। এবং কিছু এলাকায় আছে, বিশেষ করে বাঙ্গাকা, বসিতপুর, পোদ্দার বাজার, লারকান্দি, দিগুলি ইউনিয়ন, এইসব জায়গায় কিন্তু মানুষ যেতে পারছে না যাতায়াতের কারণে। ওইসব জায়গায় কিন্তু ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে না। আর তাছাড়া আপনারা জানেন যে লক্ষ্মীপুরে এই যে পানি প্রতিদিনে বাড়ছে, এই পানি রহমতখালী খাল, ভুলুয়া খাল হয়ে ভুলুয়া খাল দিয়ে নোয়াখালী থেকে পানিগুলো ঢুকছে এবং এগুলো মেঘনা নদী দিয়ে বের হয়ে যাচ্ছে। ইতিমধ্যে আপনার লক্ষ্মীপুর মসজিদের সুইচ গেট খুলে দেওয়া হলেও এখানে কিন্তু আপনার ওই যে পানি কিন্তু তেমন যাতায়াত করছে না, যেহেতু নদীর দুই পারেই পানি, সুইচ গেট খোলার পরও কোনো সমস্যা দেখা যাচ্ছে না। এই ছিল আমার কাছে লক্ষ্মীপুর থেকে লক্ষ্মীপুর থেকে জানাচ্ছিলেন তাপস কুমার সাহা। রাজধানীর হাতিরঝিল লেক থেকে জি টিভির নিউজরুম এডিটর রাহনুমা সারার মরদেহ উদ্ধার করা হয়েছে। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, হাতিরঝিল লেকের পানিতে রাহনুমার নিথর দেহ ভাসছিল। গতরাত 1:30টার দিকে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। এটা আত্মহত্যা নাকি হত্যা তা ময়না তদন্ত প্রতিবেদন পেলে বলা যাবে। পুলিশ জানিয়েছে, নিহত সারার বাবা নোয়াখালী থেকে ঢাকায় এসেছেন। তিনি থানায় যে অভিযোগ দেবেন সেভাবে ব্যবস্থা নেওয়া হবে। সারার স্বামী সায়েদ শুভ্র দাবি করেছেন, পানিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন সারা। সম্প্রতি বিভিন্ন ইস্যুতে আন্দোলনে নেমেছে বেশ কিছু সংস্থা, যার নেপথ্যে বিভিন্ন রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে বলে মত বিশ্লেষকদের। তারা জানান, সব দাবি মেনে নেয়ার মতো সময় নতুন সরকারের আসেনি। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই শুরু হয় নানা সংস্থার নানা দাবি উত্থাপন। যদিও ছাত্র জনতার অভ্যুত্থানের সরকার শুরু থেকেই এসব আন্দোলনকে গণতান্ত্রিক অধিকার মনে করে আসছে। প্রধান উপদেষ্টার বাড়ি থেকে শুরু করে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক, এমনকি প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয় ঘিরেও ছড়িয়ে পড়ে দাবির আগুন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাও বলেন, গত 16 বছরের বৈষম্যের কারণে মানুষের মনে ক্ষোভ জমে আছে, তবে তাতে ব্যাহত হচ্ছে সরকারের এগিয়ে চলা। 15 বছরের ফেসিবাদী শাসন ব্যবস্থা প্রায় প্রতিটি ক্ষেত্রেই আমাদের জন্য পর্বতসম চ্যালেঞ্জ রেখে গিয়েছে। সরকার বাধাগ্রস্ত হলে বৈষম্য দূর করা কঠিন হবে বলে মত বিশ্লেষকদের। এই দাবি দেওয়ার অহিংস হওয়া উচিত, জনদুর্ভোগ বাড়ায় এরকম হওয়া উচিত নয়। কিন্তু আমরা দেখেছি যে রাস্তাঘাট বন্ধ করে এই দাবি দেওয়াগুলো নিয়েছে, এতে জনগণের দুর্ভোগ বেড়েছে, এটি নিয়ে প্রশ্ন উঠেছে। সুবিধা বঞ্চিত গোষ্ঠী যদি নানাভাবে চাপ তৈরি করে, তখন সরকারের যে প্রতিদিনের যে কাজ কিংবা তারা যে লক্ষ্যকে সামনে রেখে দায়িত্ব নিয়েছে, সেই জায়গাতে নানা ধরনের কর্ম ছন্দপতন তো ঘটবেই। বিশ্লেষকদের ধারণা, এই আন্দোলনের আড়ালে থাকতে পারে বিশৃঙ্খলা করার চেষ্টা, যা করতে পারে বিগত দিনের সরকারের অনুসারীরা। সরকার যদি ধারাটা তৈরি করতে পারে তাহলে হয়তো আমরা সামনের দিকে এগোবো। আওয়ামী লীগ সরকার যখন আসছিল, দিন বদলের কথা বলে আসছিল, দেখলাম যে কিছু লোকের দিন বদল হলো এবং বাকিরা অন্ধকারেই থাকলো। আমরা চাই সত্যিকার একটা দিন বদল হোক। যারা ক্ষমতা থেকে চলে যান তারা, আর যারা ক্ষমতা বা দায়িত্বে আসেন তাদেরকে, যারা চলে যান তারা নানা ধরনের রাজনৈতিক বাস্তবতার মুখোমুখি করতে চান। এটি আমাদের দেশে এড়িয়ে যাওয়ার বা লুকানোর কিছু নাই। এখন সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা প্রতিবিপ্লব বলবো
নাকি এই মুখোমুখি অবস্থাকে সরকার দায়িত্ব নিল, তাদের কর্মকাণ্ড থেকে তাদেরকে দূরে সরিয়ে দেওয়ার যে প্রেক্ষাপট, এই ধরনের নানা ধরনের রাজনৈতিক প্রেক্ষাপট এখানে থাকতে পারে। নতুন গঠিত অন্তর্বর্তী সরকারের এখনই সব দাবি পূরণের মতো সক্ষমতা নেই বলে মন্তব্য করেন বিশ্লেষকেরা। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইউক্রেনীয় সেনারা রাশিয়ার অভ্যন্তরে 100টি বসতি দখলে নিয়েছে। চলতি মাসের শুরুতে রাশিয়ার কুরস্ক অঞ্চলে প্রবেশের পর বসতি দখলে নেওয়ার এই দাবি করল তারা। এছাড়া রাশিয়ায় প্রায় 600 সেনা সদস্যকে বন্দী করার কথাও জানিয়েছে ইউক্রেন। এর আগে রুশ ভূখণ্ডের 1000 বর্গ কিলোমিটার এলাকা নিয়ন্ত্রণে নেওয়ার কথা জানিয়েছিল ইউক্রেনীয় সেনা। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণ মাত্রায় রুশ আক্রমণ শুরু করার পর থেকে এটি রুশ ভূখণ্ডে ইউক্রেনীয় সেনাদের উল্লেখযোগ্য অনুপ্রবেশ। এবার খেলার খবর। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ স্বাগতিক নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। নেপালের ললিতপুরের আনফা কমপ্লেক্সে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 5:45টায়। গ্রুপ পর্বে শ্রীলঙ্কাকে 2-0 গোলে হারিয়ে আসর শুরুর পর নেপালের বিপক্ষে 2-1 ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। তাই সেমিতে আসরের সবচেয়ে শক্তিশালী দল ভারতকে হারালেও তার স্বস্তি বা নির্ভার হওয়ার সুযোগ নেই বাংলাদেশের। বাংলাদেশ কোচ মারুফুল হক বিশ্বাস করেন, নিজেদের পরিকল্পনা ও কৌশল অনুযায়ী খেলতে পারলে ট্রফি উঁচিয়ে ধরতে পারবে তার দল। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলতে বাধা নেই সাকিব আল হাসানের। মামলার বিষয়ে লিগ্যাল নোটিশ হাতে পাওয়ার আগ পর্যন্ত সাকিবকে নিয়ে আলাদা করে ভাবছে না বিসিবি। আর নোটিশ পেলে বোর্ড সভা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানালেন বিসিবি পরিচালক আকরাম খান। সমালোচনা আর সাকিব এখন যেন সমর্থক শব্দ। তবে তার বিরুদ্ধে হত্যা মামলা কোনোভাবেই মেনে নিতে পারছেন না তার সতীর্থরা। রাওয়ালপিন্ডিতে প্রথমে মমিনুল, পরে একে একে সাকিবের পাশে দাঁড়াচ্ছেন সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। এবার সাকিবের পাশে দাঁড়ালো বোর্ডও। সভাপতি দুদিন আগে জানিয়েছিলেন লিগ্যাল নোটিশ হাতে না পাওয়া পর্যন্ত সমস্যা দেখছেন না তারা। এবার এক পরিচালকও জানালেন দ্বিতীয় টেস্টের আগে তারা কিছু ভাবছেন না। আইনি কোনো নোটিশ পাওয়ার পর উনি বলেছেন, বাট এখন পর্যন্ত আমি জানা মতো কোনো আইনি কোনো কিছু বিসিবিতে এখনও পাইনি। এটা পেলে তারপর হয়তো বা আমরা সবাই বসে এটা নেক্সট সিদ্ধান্তটা নেব। অস্থিরতা শুরুর পর থেকে দেশে পা রাখেননি সাকিব। কানাডায় টি-20 লিগে খেলার পর সরাসরি চলে গেছেন পাকিস্তানে। এই সিরিজের পর তিনি দেশে ফিরবেন নাকি যুক্তরাষ্ট্রে যাবেন সে বিষয়ে বোর্ড সভাতেই সিদ্ধান্ত হবে। এটা মনে হয় হয়তো বা আমাদের প্রেসিডেন্ট এটা বলবেন। সেদিন আমাদের বোর্ড মিটিং আছে, সেখানে হইতে পারে বা তারপরে হতে পারে। এটা আপনার আমাদের বোর্ড প্রেসিডেন্ট উনি এটা যাচাই উনি এটা সিদ্ধান্ত নেবেন। তবে বোর্ডের পরিচালনা পর্ষদের পরিবর্তন নিয়ে কোনো কথা বলতে চান না সাবেকেই অধিনায়ক। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। এই ছিল এখনকার মতো। আমাদের পরের সংবাদ নিউজ আপডেট দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।